নমস্কার। বাংলা টিভির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমাদের বাংলা টিভি পলিটিক্যাল পেজের এই লাইভ আড্ডায়। আমরা প্রতিদিন বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সরাসরি মুখোমুখি হচ্ছি মিশন 21 বিষয় লাইভ নিয়ে। অর্থাৎ যেহেতু ইলেকশন সামনে 2021-এ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে সমস্ত কর্মসূচি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, সেই বিষয়ে আমাদের আলোচনা। আজকে আমরা যাকে সঙ্গে পেয়েছি পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা মহাশয়কে। দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমে আলোচনাতেই চলে যাই। আমরা যেহেতু সামনে ইলেকশন 2021, হয়তো আর কিছুদিনের মধ্যেই মানে ইলেকশনের ঘন্টা বেজে যাবে সরকারিভাবে। আপনাদেরও তো অলরেডি বেজেই গেছে বলা চলে, আপনারা জোর কদমে প্রচারে নেমেছেন। তো এই ইলেকশনকে সামনে রেখে আপনারা এখন থেকে কি রকম ভাবে প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আমাদের যে দল আছে, আমাদের যে সংগঠন আছে, আমরা শুধু ইলেকশনের সময় আমরা সক্রিয় হয়ে যাই এমন কিছু বিষয় নাই। আমাদের 365 দিন আমাদের কর্মসূচি চলে। আপনি দেখবেন এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ আছে। আর আমাদের ফেসবুকে যারা লিডারশিপ আছে, যারা নেতৃত্ব আছে, যারা কার্যকর্তা আছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কাজ করে, ওনার ফেসবুক পেজকে আপনি যদি ফলো করবেন, আইডিকে ফলো করবেন, দেখবেন সারা বছর আমাদের কর্মসূচি লেগে আছে। এর জন্য আমাদের নির্বাচন এলো এবার বিশেষ করে কাজ করবার আছে এরকম কিছু নেই। আমাদের রুটিন ওয়ার্ক আছে, এটা পলিটিক্যাল আমাদের কর্মসূচি রেগুলার থাকে। আর হ্যাঁ, সামনে নির্বাচন আছে, যেমন পরীক্ষায় যখন সারা বছর যে ছাত্র পড়ে আর পরীক্ষার সময় একটু বেশি পড়ে, তো সেরকম সামনে যেহেতু নির্বাচন আছে, ওই কর্মসূচির ফ্রিকোয়েন্সি একটু বেড়ে গেছে, কিন্তু আমাদের প্রস্তুতি একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নাই। আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রচারে নেমেছে। বিজেপির প্রচারটাও আমরা দেখেছি গ্রামাঞ্চলের সব জায়গাতেই। এখন বলতে গেলে সরকারের যে একটা কর্মসূচি শুরু হয়েছে দুয়ারে সরকার নামে, তারা সরকারিভাবে একটা প্রকল্প করেছে। তো আপনারা কি বলবেন এই প্রকল্পটা নিয়ে? না, দুয়ারে সরকার একদম ঠিক বলছে ওরা। দুয়ারে সরকার দুয়ারেই আছে। মানে মানুষের কতটা এটা সত্যিকারের সুবিধা পাচ্ছে কি মানুষ পাচ্ছে না, না? মানুষ সুবিধা পেলে বিগত 10 বছরের সুবিধা পাচ্ছে। 2-3 মাসের সুবিধা দিয়ে দিবে কি মানুষকে? দুয়ারে সরকার ওরা ঠিক বলছে। দুয়ারে সরকার মানে দেখুন, কেউ ঘর থেকে যখন বাইরে যায় তো মাঝে দুয়ার পড়ে, তো দুয়ারে যেতে হয়, তব তো বাইরে যাবে না। এখন দুয়ার অব্দি পৌঁছে গেছে সরকার, 2 মাস পর বাইরে চলে যাবে। ঠিক আছে, এরকম ওরা বলছে দুয়ারে সরকার। ঠিক আছে না? আর তো দুয়ারেই সরকার আছে, আর 2 মাস পর বাইরে চলে যাবে। পরিষেবা এসব কিছু পাবে নাই। বলছে আমরা সবাইকে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দিব। বাংলার যত মানুষ আছে আমরা সবাইকে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দিব। সবাইকে যদি দিবার আছে তো কার্ড দিবার কি প্রয়োজন আছে? ভোটার কার্ড নিয়ে পরিষেবা নিয়ে নিবে। যদি আমাকে সবাইকে দিবার আছে তো কার্ডের কি প্রয়োজন? কার্ড আমরা কখন দিই? যদি আমার কোনো বিশেষ শ্রেণীকে দিবার যদি থাকে, তাহলে আমাকে আগে কার্ড দিবার আছে। ধরো বিপিএল আছে, এসসি আছে, এসটি আছে, এরকম কোনো বিশেষ শ্রেণীকে যদি দিবার থাকে তাহলে আমি কোনো কার্ড ইস্যু করব। বাংলার সমস্ত মানুষকে যদি দিবার আছে তো কার্ড দিবার কি দরকার আছে? ভোটার কার্ড নিবে, দেখবে বাংলার অ্যাড্রেস আছে, স্বাস্থ্য সাথী কার্ডে যা ফেসিলিটি আছে পেয়ে যাবে। এগুলো ভাওতাবাজি আছে, কিছুই দিবে না। হ্যাঁ, এটা ফেদা আছে, এগুলো কোনো কাজের জিনিস নাই। কিছুই দিবে না। সামনে ভোট আসছে, কিছু করতে হবে। আর দুয়ারে সরকার ঠিক বলছে, আর দুয়ারেই আছে, কিছুদিন পর বাইরে যাবে। আচ্ছা, বিবেক বাবু যেটা বলছেন অবশ্যই, যে যদি মানুষের কে সত্যিকারের পরিষেবা দেওয়া দরকার তাহলে এত কার্ডের ঝামেলা কেন? যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই সে সরাসরি সেই সুযোগ সুবিধাটা পাওয়া দরকার, তাকে এত বিভিন্ন রকম কার্ডের ঝামেলার মধ্যে কেন আসতে হবে? তো আপনাদের যদি পরবর্তীতে ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে কি সেই রকম সুবিধাগুলো আসবে? একদম আসবে, আমাদের আছে। আমাদের সরকার যখন আসবে, যে সরকার পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত আছে, সে যে পরিষেবা নিয়ে এখানে পশ্চিম মানুষ বঞ্চিত আছে, সে পরিষেবা এখানে শুরু হবে। এবং সরকারের প্রাথমিক কাজ কি আছে? স্বাস্থ্য। এই দুটি তো প্রাথমিক কাজ আছে যেটা সরকারের প্রয়োজন। মানুষ সুস্থ চায়, শিক্ষা চায় মানুষ, তৃতীয় স্বাভিমান চায়, চতুর্থ চায়।
এই 4টি এস মানুষ যদি পেয়ে যায়, সরকার একটা প্রাথমিক কাজ আছে, স্বাস্থ্য, শিক্ষা, স্বাভিমান আর সুরক্ষা। যদি কোনো সরকার এই 4টের মধ্যে যদি একটাও দিতে যদি ব্যর্থ, তাহলে সে সরকার ব্যর্থ মনে হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আছে, পশ্চিম বাংলায় যে সরকার আছে এই 4টের ভিতরে একটাও দিতে পারলো না। না তো বাংলার মানুষকে স্বাস্থ্য দিতে পারলো, না শিক্ষা দিতে পারলো, না স্বাভিমানে দিতে পারলো, না আপনার সুরক্ষা দিতে পারলো। ভারতীয় জনতা পার্টি যখন আসবে, এখানে সরকার হবে, তো এই 4টি জিনিস মানুষের কাছে থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, স্বাভিমান এবং সুরক্ষা। কাছে যাচ্ছে, মানুষের কাছে কি রকম সরকারের প্রতি মানুষের বা আপনাদের প্রতি মানুষের কি ফিলিংস পাচ্ছেন? এখন যাচ্ছি না, আমরা যে আছে এখন যাচ্ছি না। আমরা বললাম তো আপনাকে, আমরা 365 দিন মানুষের সব দিনই আছেন পাশে আছি। আমাদের এই নির্বাচন এলো, তাহলে এবারে মাঠে নামতে হবে, টিএমসির মতন, কংগ্রেসের মতন এরকম আমাদের নাই। আমাদের 365 দিন কর্মসূচি চলে এবং মানুষ আমাদের নিজের কাছের মনে করে, আমরা মানুষকে নিজের কাছের মনে করি এবং জবরদস্ত সাড়া আছে। আপনি ঘুরে একটু হাওয়া দেখে নেবেন, একটু শুধু বাংলার বাতাবরণ আপনি দেখুন কিভাবে বাতাবরণ আজকের বিজেপির পক্ষে হয়ে আছে। আমরা যদি চা খাতে যদি দাঁড়িয়ে যাই, তাহলে ওখানে 200 লোকের। তো আজ এই ধরনের বাতাবরণ পশ্চিমবাংলায় কোনোদিন দেখা যায় নাই। কারণ আছে, মানুষ বিজেপিকে স্থাপিত করতে চাইছে বাংলায়, চাইছে ভারতীয় জনতা পার্টি এখানে আসুক, আর দ্বিতীয় যে আছে, মানুষ চাইছে এখানে তৃণমূলের বিদায় হয়ে যাক। আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছি যে বিজেপির একটা বিশাল উত্থান, যেটা আমরাও ভাবতে পারিনি যে বিজেপি এত বড় একটা বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে। তো বর্তমান এই আগামী বিধানসভা ইলেকশনে কি এই ফলটাই থাকবে নাকি এর থেকে আরো বেটার ফল আশা করছেন? এর থেকে একটু আরো বেটার বলাটা ভুল, এর থেকে বহুত বেটার হবে, বহুত বেটার হবে। কেন কি আমরা দেখেছি মানুষের তো পালস বোঝা যায়। তো হ্যাঁ, মানুষ আমরা যখন একটা কোনো সভা করলাম, কোনো আমরা মিছিল করলাম, সেখানে মানুষ কি আসছে, কত সংখ্যায় আসছে, ওদের ভিতরে কত উৎসাহ আছে, এগুলাকে দেখে বোঝা যায় কি আগামী দিন কি হতে চলেছে। যে উৎসাহ আমরা লোকসভায় দেখেছিলাম মানুষের পুরুলিয়া জেলায়, এখন বিধানসভার আগে মানুষের তার থেকে দ্বিগুণ উৎসাহ এখন আমরা দেখছি। যত সংখ্যায় লোক আসতো লোকসভায় আমাদের মিছিলে, তার দ্বিগুণ তিনগুণ সংখ্যায় মানুষ এবার আসা শুরু হয়েছে বিধানসভার আগে। যে সংখ্যায় আমাদের কার্যকর্তারা কাজ করেছে লোকসভায়, তার 5 গুণ 7 গুণ বেশি লোক কার্যকর্তা এখন আমাদের মাঠে নেমে গেছে বিধানসভার আগে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে ফলাফল আমাদের লোকসভায় হয়েছে, তার কমসে কম দ্বিগুণ মার্জিন বিধানসভায় হবে। আচ্ছা, বিবেক বাবু যেটা বলছেন যে লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে যে বিজেপি পুরুলিয়া কেন্দ্র থেকে একটা বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছিল, 2 লক্ষেরও বেশি ভোটে, এবং আমাদের পুরুলিয়া জেলার মধ্যে আরো 2টি লোকসভা কেন্দ্র পড়ে, একটা হচ্ছে বান্দোয়ান বিধানসভা যেটা ঝাড়গ্রাম লোকসভার মধ্যে, এবং রঘুনাথপুর বিধানসভা যেটা বাঁকুড়া লোকসভার মধ্যে। এই 2টি কেন্দ্রেও কিন্তু বিজেপি ভালো ফল করেছিল। এবং বিবেক বাবুর যেটা বক্তব্য যে আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু পুরুলিয়া জেলার সমস্ত আসনেই বিজেপি বিপুল সংখ্যক ভোটে আগের তুলনায় আরো অনেক বেশি জনসমর্থন পাবে। এখানে একটা প্রশ্ন আমরা কালকে মানে এর আগের লাইভে তৃণমূলের জেলার মুখপাত্র নরেন্দ্রবাবু বলছিলেন যে ওনাদের বক্তব্য যে এমপি কে নাকি মানুষ কাছে পায় না। আপনি কি বলবেন? আপনি দেখুন, তথ্য এখন আমি তো বললাম প্রথম দিনে, আজকের যুগ আছে তথ্যর, সুপারফিশিয়াল যুগ নাই।
এমপির একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, আপনি ফেসবুক পেজকে একটু ফলো করবেন। যে আছে কাজে নেমে আছে, কোনোদিন এমনি নাই পাওয়া যাবে কি আজকে সারা দিনে এমপি সাহেব কিছুই করেন নাই। উনি রাজ্যের সাধারণ সম্পাদক আছেন, সেই কারণে দল ওনাকে বিভিন্ন জেলায় দায়িত্ব দিয়েছেন, ওইখানে ওনাকে করতে হয়। আর যেদিন উনি পুরুলিয়ায় থাকেন, তো ওনার পুরুলিয়াতে কোথাও না কোথাও গ্রামে কোনো অঞ্চলে গতকালের কথা আছে, উনি ছিলেন জালদা, বস্তি, জালদা 1, জালদা 2, জয়পুর, এই গোটা এলাকা কভার করেছিলেন। উনি যেদিন পুরুলিয়া থাকেন, কোথাও না কোথাও পুরুলিয়ার কোন অঞ্চল, কোন গ্রামে ওনার প্রোগ্রাম করে, জনসংযোগ করে। কোনো জরুরি নাকি বড় মিটিং হলেই এমপি সাহেব যাবেন না। আমাদের এমপি যে আছে সাংগঠনিক লোক আছে, পুরো মাটির থেকে যে আসে উঠেছেন উনি, তো এই জন্য উনি সংগঠনের মর্ম বোঝেন, মানুষের মর্ম বোঝেন। এর জন্য উনি জনসংযোগ করার জন্য গ্রামে গ্রামে যান, ভিজিট করেন। কারো যদি অসুবিধা আছে, কারো যদি বুঝতে যদি সমস্যা আছে, কারো যদি কনফিউশন আছে, ফেসবুক পেজ খুলে দেখতে পারেন। আর নবেন্দু বাবু যে বলছেন, উনি নিজের হিসাবে বলছেন উনি বিরোধী আছেন। আমি বিরোধী বলবো এখন, কেন কিন্তু ওরাই মেনে নিয়েছে আমাদেরকে। এমপি যদি প্রতিপক্ষের কথা বলে তো বিরোধী বলতে হবে। উনি যে আছেন, উনি বলছেন ওনার ওটা বিরোধী হিসাবে ওনার একটা কাজ আছে, বলবেনই উনি। হ্যাঁ, ওটা ওনার আমি কিছু বলতে পারবো না, কিন্তু উনি অভ্যস্ত আছেন বিগত 5 বছরে। আমাদের তৃণমূলের যে এমপি সাহেব ছিলেন, ওনাকে কোথাও দেখা যায় নাই। আবার আমি বলবো, তথ্যর যুগ আছে, মিডিয়ার যুগ আছে, ওনার যদি কোনো রেকর্ড আছে দেখাই দিন উনি 5 বছর কোথায় কোথায় গেছে। আর আমাদের তো এখন 2 বছর হয়নি এমপি সাহেবের। প্রত্যেক দিন এভরিডে আপনি ফেসবুক পেজ খুলুন, পেয়ে যাবেন কি এমপি সাহেব কোথায় কোথায় গেছেন। এই জন্য এমপি সাহেবের জনসংযোগ জবরদস্ত আছে। পুরুলিয়ার যে আছে, খুব ইয়ং এনার্জেটিক এমপি পেয়েছে পুরুলিয়ার মানুষ, এবং ইনি পুরুলিয়ার জন্য অবশ্যই কিছু করবেন। অবশ্যই বিবেক বাবু যেটা বলছেন যে পুরুলিয়ার সাংসদ নিয়ে গত আগের লাইভে নবেন্দু মাহালি, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যেটা বলেছিলেন যে এমপি কে নাকি মানুষ কাছে পান না। আজকে বিবেক বাবুর কথায় স্পষ্ট হচ্ছে যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সাধারণ মানুষ এমপির সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে অবশ্যই গেলে প্রতিদিনের কর্মসূচি পাবেন, যে এমপি কি কাজ করছেন না করছেন সেটা সরাসরি দেখতে পাবেন। এবং যেহেতু এমপি রাজ্য কমিটির একটা বিশেষ দায়িত্বে আছেন, সুতরাং তাকে জেলার বাইরে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক কর্মসূত্রে যেতে হয়। তবে সেখানেও তিনি থেমে থাকেন না, বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকেন। এবং পুরুলিয়াতে যে কটা দিন থাকেন প্রতিদিনই সারা দিন বিভিন্ন কর্মসূচি থাকে। তো যাই হোক, আমরা এরপরে যে প্রশ্নটি রাখবো আপনার কাছে, যে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে কিরকম সিলেকশন করবে আপনাদের কমিটি থেকে? দেখুন, আমাদের প্রত্যেকটা কাজের এক একটা স্তর আছে। অবশ্যই আমাদেরকে জেলায় সংগঠন করার দায়িত্ব দিয়েছে, আমাদেরকে দল যে আছে জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করার দায়িত্ব দিয়েছে, আমাদেরকে দল যে আছে আমাদের বিভিন্ন যে পরিষেবা যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। এই সব কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। প্রার্থী নির্বাচনের যে কাজ আছে, প্রার্থীর যে সিলেকশন আছে, তার কাজ আমাদের রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির আছে। সেখানে আমাদের কোনো নাই। আমরা তো একটাকে চিনি, পদ্ম ফুলকে চিনি। গোটা সংগঠন একমতে আছে, প্রার্থী যেই হোক না কেন আমাদের পদ্ম ফুল আমাদের প্রার্থী আছে, এবং দল যাকে ঠিক করবে তাকেই আমরা অ্যাকসেপ্ট করব, এবং গোটা সংগঠন লেগে পড়বে ওই প্রার্থীকে আমাদের নির্বাচনে জিতাবার জন্য। এই জায়গায় আমাদের কোনো রোল নাই, কোনো ভূমিকা নাই, আর তার জন্য আমাদের এখানে কোনো মাথা ব্যথাও নাই। বিবেক বাবু যেটা বলছেন যে তাদের প্রার্থী কিন্তু পদ্মফুল সিম্বল, সেটাকেই তারা সামনে রেখে আগামী নির্বাচনে লড়বেন, এবং দল যাকে প্রার্থী করবেন তারা তাকেই মেনে নেবেন। এই প্রসঙ্গে কি তৃণমূলও কিন্তু এরকম একটা প্রচার করে যে দিদি তাদের সব জায়গার প্রার্থী। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। দিদি সব জায়গায় প্রার্থী, আর পদ্ম ফুল সিম্বল আছে, অবশ্যই অবশ্যই ব্যক্তি নাই। আর আমাদের প্রার্থী পদ্ম ফুল আছে, সিম্বলের ব্যক্তির ভিতরে পার্থক্য আছে। আমাদের যে আছে, আমাদের সাংগঠনিক দল আছে, আমাদের সংগঠনের যে সিম্বল আছে, সে আমাদের সংগঠনের হেড আছে।
কিন্তু ওই বাকি দলগুলো যে আছে, ব্যক্তি বিশেষ আছে, যেন ওরা বলে দিদি আমাদের প্রার্থী, এটা পার্থক্য বুঝতে হবে। আহ, বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের শাসক দল বলে যে কেন্দ্র সরকার বারবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে। আবারও কখনো কখনো আমরা শুনি যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে রূপায়িত করা হয়নি বা করেনি পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে কি বলবেন? বঞ্চিত করেছে তো এটা কেন্দ্র সরকারের কাছে যাবে, আবেদন করবে। বিভিন্ন রাজ্যে যখন কেন্দ্র সরকার দিচ্ছে যা ফ্যাসিলিটি দেওয়ার আছে, এখানেও দেওয়া হবে। এটা তো আমাদের সাধারণ জনগণের কিছু নেই। কিন্তু কেন্দ্র সরকারের অনেক প্রকল্প যে রাজ্য সরকারের চলছে নাই, তার জন্য সাধারণ জনগণ বাংলার যে আছে বঞ্চিত হচ্ছে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, আয়ুষ্মান ভারত এখানে চলে না, ঠিক আছে? বলে কি এখানে স্বাস্থ্য সাথী কার্ড আছে, তো স্বাস্থ্য সাথী কার্ড আছে তো সর্বভারতীয় স্তরে স্বাস্থ্য সাথী কার্ড চলবে কি? এখানে স্বাস্থ্য পরিষেবা জিরো আছে। এই স্বাস্থ্য পরিষেবা জিরো হওয়ার জন্য আমাদের পুরুলিয়ার মানুষকে, গরিব মানুষকে যে আছে, চিকিৎসা করাবার জন্য কোনো সময় রাঁচি যেতে হয়, বোকারো যেতে হয়, কোনো সময় চেন্নাই যেতে হয়। ওইখানে যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি যায়, পয়সা থেকে খরচা করতে পারছি নাই, বিনা চিকিৎসায় রয়ে যেতে হবে। কিন্তু যদি সেই জায়গায় যদি আয়ুষ্মান ভারত কার্ড যদি দেওয়া হয়, ওই রাজ্য সরকারের পকেট থেকে তো পয়সা লাগছে না, কার্ড তো সরকার, কেন্দ্র সরকার আছে। আর কেন্দ্র সরকার যে আছে এই সুবিধা দিচ্ছে, ভারতের প্রত্যেকটি নাগরিককে দেওয়ার চেষ্টা করছে যে এই আওতায় পড়ে। যে নিম্ন শ্রেণী যাদের আর্থিক যার হিসাবে যারা নিম্ন আছে, ওদেরকে দেওয়া হয়। তাহলে যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি যারা যারা পড়ে, ওদেরকে সবাইকে যে আছে আয়ুষ্মান ভারত কার্ড দেয়। তো অসুবিধা কোথায় আছে? যদি বাংলার মানুষ যদি আয়ুষ্মান ভারত কার্ড যদি পেয়ে যায়, যারা সে পরিধির মধ্যে আসে, যে সে ক্যাটাগরির মধ্যে যদি আসে, তাদেরকে যদি আয়ুষ্মান ভারত কার্ড যদি দিয়ে দেওয়া হয়, অসুবিধা কোথায় আছে? কিন্তু না, এখানে দেওয়া যাবে কি না। এখানে যে আছে আপনার কিষাণ সম্মান নিধি চালু করা যাবে কি নাই? ৬,০০০ টাকা যদি চাষি পেয়ে যেত, তাহলে কার পেটে ব্যথা হতো আমি জানি নাই। কিন্তু এখানে শুধু লিস্ট পাঠালে কেন্দ্র সরকার বললো আমি ৬,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিব। কিন্তু এখানে লিস্ট পাঠাবার আজ অব্দি রাজ্য সরকার যে আছে গুরুত্ব বোঝেন নাই, কিংবা ইচ্ছাকৃত ভাবে ওটা পাঠানো হয় নাই। কেন কি ওটা পাঠিয়ে দিলে আবার কেন্দ্র সরকার নাম করবে মানুষ, আবার ওইদিকে যে আছে ঝুঁকে যাবে, এবং ওইদিকে আবার যে আছে ভোট দিয়ে দিবে। এই ভয়ে যে আছে এটা চালু করা হয় নাই। এরকম বিভিন্ন বিভিন্ন প্রকল্প আছে যেটা কেন্দ্র সরকার যে আছে চালু করতে চায় রাজ্যব্যাপী, কিন্তু যে আছে এখানে রাজ্যের যে আছে মানে সংকীর্ণ মনোভাব, সংকীর্ণ মানসিকতার জন্য বাংলার মানুষ আজকে অনেক সুখ সুবিধা থেকে বঞ্চিত আছে। বিবেক বাবুর কথাই এটাই স্পষ্ট হচ্ছে যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গে সেগুলো রূপায়িত হয়নি। এবং আমরা যে কথাটা হলো যে রূপায়িত হয়নি, তার মধ্যে আমরা ইতিমধ্যে তৃণমূলের অন্দরেই কিন্তু বেশ কিছু আমরা কথা উঠে এসছে। সম্প্রতি আসানসোলের মেয়র কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে রাজ্য সরকারের অনুমতি না পাওয়ার জন্য আজকে স্মার্ট সিটি থেকে বঞ্চিত হলো আসানসোল। সত্যি এটা তৃণমূলের মধ্যেই কিন্তু ক্লিয়ার। আর বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। আমার এমপি ল্যাডের জন্য আমি বলেছিলাম অ্যাম্বুলেন্স দিন, 20টা ব্লকে 20টা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য আমি নিজে বলেছি এমপি ল্যাড থেকে। মাননীয় সাংসদ এখানে পুরুলিয়া জেলায় হাসপাতালে যায় তো কি হবে না হবে জানি, কিন্তু অ্যাম্বুলেন্সে ব্লকে ব্লকে 20টি ব্লক আছে, 20 ব্লকে এক একটা অ্যাম্বুলেন্স কোন সংস্থাকে দিয়ে দেওয়া হয়, যেন ওইখান থেকে অ্যাম্বুলেন্স সংস্থা মেনটেন করবে। আর মানুষকে যে আছে হয়তো ফ্রি, নাহলে কম পয়সায় যে আছে এখানে হসপিটাল পৌঁছাবার ব্যবস্থা হবে। আমরা যে দিবেন আপনি হাইমাস ল্যাম্প কোন কোন জায়গায় ছিল, সেটা করা হয়। এই করে 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 কোনো কাজ করতে দিল না। শেষে যখন আমার
সাংসদ মহাশয় উনি বললেন করোনা সময় আছে, প্যান্ডেমিক সময় আছে, মানুষ এখন বিপদে আছে, 50 লাখ টাকা ডিএম সাহেবের নিজের মানুষের জন্য ভেন্টিলেটর কেনা যায়, মানুষের জন্য মাস্ক কেনা যায়, সেটাও ডিএম সাহেব না বললেন। তখন কিন্তু আমাদের যে আছে একটা প্রতিবাদ আমরা করলাম যে আপনি লিখিত ভাবে দিন, কি আপনি প্যান্ডেমিকের সময় আপনি এটা কিসের লিখিত দিন, যেটা ব্যবহার করতে হবে মানুষের যে আছে মাস্ক, স্যানিটাইজার আর ভেন্টিলেটরের জন্য দিতে বলছি, আমি না লিখিত, যখন লিখিত দিতে পারলো না তখন এটাকে অ্যাকসেপ্ট করলো এবং এটা দিয়ে যে আছে বিভিন্ন জায়গায় খরচা যেটা এমপি লেট থেকে দেওয়া হয়েছে তার আপনি কোথায় কোথায় খরচা করেছেন সেই হিসাব আমরা আজ অব্দি পাই না। 1 কোটি টাকা আমরা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে দিতে হলো আমাদেরকে, আমরা 1 কোটি টাকা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছি প্যান্ডেমিকের সময়। তাহলে এই যে আছে আমরা যে এখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় আবেদন জানাবার পরও রাজ্য সরকার এখানে মানুষের কাছে বহুত কষ্ট করে আমাদের যে আছে গোটা এনওসি আটকে দিয়েছিল, একল বিদ্যালয় একলব্য জমি কোনো মতে রাজ্য সরকার অনুমতি দিচ্ছিল না, খুব কষ্ট মষ্ট করে এখন একটু কাজ এগিয়েছে, হয়তো ওটা কিছুদিনের ভিতরে আমাদের এমপি সাহেব ওখানে আছেন, সাহেব উনি যে আছেন পিছনে লেগে 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 এখন কিছুটা কাজ এগিয়েছে। তো এই ধরনের যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় যদি কেন্দ্র সরকার যে আছে, কেন আছে দেশে যুক্তরাষ্ট্র পরিকাঠামো, কেন্দ্র সরকার উপর থেকে প্রকল্প রাজ্যে দিবে, রাজ্যে এটা যে ওর নৈতিক যে আছে এটা ডিউটি আছে, রেসপন্সিবিলিটি আছে, সেই কাজকে মানুষকে নিচে নামাতো, মানুষকে পরিষেবা দেয়া, কিন্তু সেই জায়গায় এখানে যে আছে বিবেকহীন সরকার আছে, এর কোনো নৈতিক ওটা নাই। এই জন্য যা আছে প্রত্যেকটি যে কেন্দ্র সরকার যে সেখানে বাধা দেয়। হ্যাঁ, কোন প্রকল্পে বাধা দেয়? আমরা ওটাতে শান্তি আছি, মানুষ ঘর পেল 10,000 15,000 20,000 করে এক একটা গরিব মানুষের কাছে কাটমানি নিয়ে নিচ্ছে। তো যে প্রকল্পে কাটমানির স্কোপ আছে সে এবং সেটাও নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা বাংলা গ্রামীণ সড়ক যোজনা করে দিল। কেন? কন্ট্রাক্টর আছে, তাকে ঠিকা দিবে, তাকে কাজ দিবে আর ওখান থেকে কাটমানি খাবে, ওটা চলছে। কিন্তু আয়ুষ্মান ভারতে কোনো কাটমানি নাই, প্রকল্প নাই। কিষাণ সম্মান নিধি, কিষাণ বলছেন আমি দিয়ে দিব, এখন আমাকে লিস্ট পাঠিয়ে দিন, না চলবে না, টাকা আপনি আমাকে দিয়ে দিন, আমি চাষি, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার টাকা আপনি আমাকে দিয়ে দিন গোটা ফান্ড, আমি চাষিদেরকে বিলি করে দিব। এর আগেও আমরা দেখেছি মানে যে আছে কিরকম ফান্ড বিলি হয়, ওই যদি টাকা দিয়ে দেওয়া হয় ওদেরকে চাষিদের টাকা, তো সে গোটা টাকাটা যে আছে মেলা, ক্লাব, মণ্ডপ, প্যান্ডেল এইসব জিনিসে খরচা হয়ে যাবে, নেতাদের পকেটে কাটমানি এইসব মিলে মুলে টাকাটা সব তছনছ হয়ে যাবে। এর জন্য কেন্দ্র সরকার চাষিদের টাকা রাজ্য সরকারকে দিল নাই, আপনি নাম পাঠান, আমি চাষিদের ডাইরেক্ট ডেবিট করব। তো এই বিষয় আছে, এখানে বিবেকহীন সরকার আছে, তার জন্য অসুবিধা আছে। আমাদের সরকার চলে আসার পর চাষিদের প্রশ্নটা দেখছি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে গেলে যে কৃষকরা আন্দোলন যুক্ত আছে। আমি 80% যদি ধরি, 20 লক্ষ চাষ নির্ভর ব্যক্তি চাষের উপর নির্ভর আছে, সেরকম আছে। যদি আন্দোলন যদি চাষি করে থাকে তাহলে 7 যারা আছে
কোটি কোনো বিলে আঘাত পৌঁছে যায় তাহলে তার 10% 9 কোটি চাষি রাস্তায় নামতো, তার 1% 90 লাখ চাষি রাস্তায় নামতো, তার 0.1% 9 লাখ চাষি কমসে কম রাস্তায় নামতো। 10-15 হাজার লোক ওখানে আন্দোলন করছে। তার মানে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে না ওরাদের সমর্থন আছে বিলে। 90 কোটি 15 হাজার আর 90 কোটি আন্দোলন করছে। আপনি আছেন চাষের যে কিনবেন, আপনাকে বিক্রি করবে কিন্তু করতে পারে না। চাষিকে মাল বিক্রি দালালকে 10 টাকায়, 10 টাকা বেশি দেবে না। কোম্পানি দাঁড়িয়ে আছে 15 টাকায় ওই সেম জিনিস কেনার জন্য, কিন্তু সরকার বলছে তুমি এখানে 15 টাকায় দিতে পারবে না কোম্পানিকে। চাষিকে বলছে তোমার বাধ্যতা আছে তুমি দালালকে বিক্রি করো, আর দালাল 10 টাকায় কিনে এখানে 15 টাকায় দিচ্ছে। দালালি 5 টাকা খাইয়ে দিল, বলছে এই যে 5 টাকা যে দালাল তারাই ব্যথা আছে ওদেরকে, আর ওরাই সে আন্দোলন নেমেছে। চাষির কোনো অসুবিধা নাই, এই বিল চাষির জন্য ক্রান্তিকারী বিল আছে। চাষির মানে কর্মসংস্থান পরে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বলেছিল বা বিভিন্ন কথা বলেছিল যে তাদেরকে কর্মসংস্থানের ব্যাপার, কর্মসংস্থান দেওয়া হবে যাতে তারা বাইরে না যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে আবার কিছু কিছু ছেলে মেয়ে, ছেলেরাই বলতে গেলে, মেয়েরা নয়, কিন্তু আবার সেই বাইরে যাওয়ার হিড়িকটা শুরু হয়েছে। নষ্ট করে দিল এই দুটি সরকার, বাম আর তৃণমূল সরকার। এইখানে কর্মসংস্থানের অতই অভাব আছে কি সবাই জানে। অত কষ্ট মষ্ট করে প্যান্ডেমিকের সময়, করোনা পিরিয়ডের সময় বাইরে থেকে যারা কাজ করতে গেছিল তারা এখানে পুরুলিয়া বহুত কষ্টে ফিরেছে, কিন্তু আবার একটু স্বাভাবিক হওয়ার পর সে কষ্টকে ভুলে যায়। কারণ ওরা জানে ওইখানে কষ্ট আছে কিন্তু এখানে তো বাঁচতে পারবো না, কাজ তো করতে হবে, খেতে তো হবে। পুরুলিয়ায় কি আছে? না শিল্প না চাষ। নামকে বাস্তে চাষি প্রধান জেলা আছে, সেচের কোনো ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই। বছরে একবার চাষ, সেটা উপরওয়ালার ভরসাই। জল পড়লো তো চাষ হলো, জল বেশি পড়ে গেল তো নাই হলো, কম পড়ে গেল তো নাই হলো, একটু আগে পিছনে পড়ে গেল তা নাই হলো, ধান কাটার পর পড়ে গেল তো ধান নষ্ট হয়ে গেল। এরকম যে আছে মানে বিকট পরিস্থিতির মধ্যে পুরুলিয়ার চাষিরা চাষ করে। কি চারদিক থেকে মেশিন ফিট করতে হবে কি যখন চাইবে জল পড়ে তখন জল যেন পড়ে,
যখন চাইবে জল থেমে যাক তখন জল থেমে যায়। এরকম বিকট পরিস্থিতিতে বুলের মানুষের চাষ করে, তো ছেলেরা বাইরে নাই যাবে তো কি করবে? ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসবে তো এখানে 100% কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যেরকম এখান থেকে গুজরাট যায় কাজ করতে, কেন যায়? কেন ওইখানে যতজন আছে ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আরো রিকোয়ারমেন্ট আছে, তবে বাইরে থেকে লোক যাচ্ছে। এখানেই ছেলেগুলো পূরণ করতে পারছে না, তো বাইরে থেকে কোথায় আসবে? আমাদের সরকার আসার পর মতন এখানে যে বাইরে কাজ করতে যেতে হবে না, এখানে আমরা করবো, সুযোগ দেব। অবশ্যই বিবেকবাবু কর্মসংস্থানের অভাব পশ্চিমবঙ্গে রয়েছে। কর্মসংস্থানের একটা বিপুল ব্যবস্থা বা উদ্যোগ তারা নেবেন। শিক্ষা ব্যবস্থা মানে সাধারণ মানুষের কাছে গিয়ে বা বিভিন্ন জায়গাতে আমরা যেটা বুঝেছি, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেরা পাশ করে পাস আউট হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার মান যেন কোথাও কমে যাচ্ছে। আপনি এটা দেখে মনে হয় সরকার কোনদিন যারা আছেন ওনাকে এটা জিজ্ঞেস করেন নাই কি মাস্টার মশাই আজকে আপনি কি পড়ালেন। সরকার জিজ্ঞেস করে এই মাসের আপনার মিড ডে মিলের হিসাব কি আছে। সরকার জিজ্ঞেস করে এই মাসে আপনি অমুক কাজটা করলেন নাই করলেন। যদি কোনো ওদেরকে সম্মুখীন হতে হয় তো ওদের চিন্তা এটা থাকে যে ছাত্ররা সেটা চিন্তা থাকে না, শিক্ষকের চিন্তা থাকে যে আমার মিড ডে মিলের হিসাব ঠিক আছে তো, আমি অফিস এক্সপেন্সের হিসাব ঠিক আছে তো, আমাকে যেটা সার্ভে করতে দিচ্ছে সে কাজটা হয়েছে তো, আমাকে বিভিন্ন জায়গায় যে ডিউটি লাগিয়েছে সে কাজটা হয়েছে তো। তো যেখানে শিক্ষকের এই অবস্থা থাকবে, কি পড়াশোনা ছাড়া সবকিছু করতে হচ্ছে ওকে, আমি শিক্ষকদের একেবারে দোষ দিব না। যদি কোনো শিক্ষক বেশি পড়ার দিকে ধ্যান দেয় আর এই কাজগুলো না করে, উপর থেকে ধমক হয়ে যায় মাস্টার কি ব্যাপার অনেক পড়াচ্ছ, এরকম ঘটনা আমাদের সামনে এসেছে। এই যে পুরোপুরি যে আছে সিস্টেম যেটা আছে না, এটা শিক্ষার দিক থেকে পুরোপুরি শূন্য। এই কারণে যে আছে পশ্চিমবাংলায় যে কোনো প্রাইমারি সেকশন যেটা বেসিক বিল্ডিং ব্লক যেটা আছে সেকশনে এই অবস্থা আছে, মাস্টারদের উপরে সরকারের নির্দেশ থাকে কি তোমাকে একটা ওকে ফেল করা তো যাবেই নাই, উপরন্ত 50% উপরে তোমাকে দিতেই হবে নম্বর। কেন কি কিছু কিছু প্রকল্প আছে যারা 50% উপরে পেলে ওরা ওই ফ্যাসিলিটি পাবে। তো শিক্ষাগত মান বাড়াবার সরকারের কোনো মাথা ব্যথা নাই, ওই রাজনীতি করতে পারে তার জন্য ওই ছাত্র কিছু জানুক চাই নাই জানুক ওকে 50% মার্কস দিতেই হবে। এই অবস্থায় যদি শিক্ষা ব্যবস্থা চলে, আমাদের এখানে যখনই পরীক্ষা বাংলায় রেকর্ড করে দিল আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবু, ওয়ার্ল্ড রেকর্ড আছে, অতবার কোশ্চেন ফার্স্ট কোথাও নাই হয় যেটা বাংলায় হয়েছে, এটা ওয়ার্ল্ড রেকর্ড আছে। বাইরে যদি কোনো আমাদের বাংলা
স্বামী বিবেকানন্দের বাংলা সে বাংলা যদি ঠাট্টা করে চেষ্টা করি অবশ্যই বিভিন্নভাবে সেখানে যেটা করেছে শাসক দল, ওটা আমাদের থেকে বেশি অপমান করেছে জনগণকে। ডেমোক্রেসিতে জনগণ, গণতন্ত্রে জনগণ সর্বোপরি আছে, তার উপরে কেউ নাই। যখন মানুষ, একটি ভোটার একটি প্রার্থীকে ভোট দিয়ে জিতায় এবং তারপরে যদি কোনো দল নিজের ক্ষমতা ব্যবহার করে সে প্রার্থীকে দল বদল করতে বাধ্য করে, তাহলে সেই ক্ষমতা ব্যবহার ওই প্রার্থীর উপর হলো না, সে ক্ষমতা ব্যবহার হলো মানুষের উপরে। এবং মানুষ যে আশা আকাঙ্ক্ষা রেখে ওই প্রার্থীকে জিতালো, হলো টিএমসির পক্ষ থেকে, সে অপমান কিন্তু মানুষ তৎকালে কিছু করতে পারে না, বদলা নিয়ে। এবং আমরা দেখেছি পঞ্চায়েতে যেটা করলো আমাদের সঙ্গে, সেটাকে যাচ্ছে লোকসভায় মানুষ জবাব দিয়ে দিয়েছে। আগামী বিধানসভায় বলে দিই, ওইসব কোনো চলবে নাই, পুরোপুরি কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হবে। আমাদেরও বুথে বুথে জবরদস্ত সংখ্যায় এখন সংগঠন আছে, আমাদের কোনো জায়গায় একটা বুথ নাই, 2490 বুথ আছে, 2490 বুথের মধ্যে একটা বুথ নেই যেখানে আমাদের এবং তার উপরে কেন্দ্র নিরাপত্তা একদম ফুলফিল থাকবে। সরকার তরফ থেকে প্রতিশ্রুতি আছে, অবশ্যই আমরা চাই নির্বাচন হোক, জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করুক, কিন্তু কখনোই রক্তে রাঙানো নির্বাচন আমরা কেউই চাই না, পুরুলিয়াবাসী বা ভারতবর্ষের কেউই চায় না। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং এইটুকুই আশা রাখবো। আজকের মতো লাইভ আড্ডা এখানেই শেষ করব, কারণ অনেক সময় নিয়েছি। দাদা, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।